জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহ চলমান সম্প্রতি যুদ্ধ নিয়ে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। লেবাননের রাজধানী বৈরুতে রাতভর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের পুরো উত্তরাঞ্চল জুড়ে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। আরও থাকছে আফ্রিকান শরণার্থী নিয়ে ইসরায়েলের গোপন অভিসন্ধি ফাঁস। এদিকে পাকিস্তান করুণ পরিণতি ডেকে আনছে হুঙ্কার ভারতের। এবং সর্বশেষ প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমরান খানের যত অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ নিহত নিশ্চিত করল হিজবুল্লাহ। লেবাননের রাজধানী বৈরুতের রাতভর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শনিবার বিকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে জানায় যে ইসরায়েলের বিমান হামলায় তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। এর আগে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ সময় দুপুর 1:57 সামাজিক মাধ্যমে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা। শুক্রবার বৈরুতের দাহিও এলাকায় ইসরায়েলের তীব্র বিমান হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহ প্রধানের নিহতের এই সংবাদ হিজবুল্লাহ এবং তার অনুসারীদের অত্যন্ত শোকের এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে লেবাননের চলমান সংঘর্ষের মধ্যে নাসরুল্লাহর মৃত্যু এই অঞ্চলে নতুন করে সংঘাতের সংখ্যা। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে এবং গাজা ও ফিলিস্তিনকে সমর্থন দেওয়া সহ লেবাননকে ও রক্ষা করবে। ইসরায়েল জুড়ে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের পুরো উত্তরাঞ্চল জুড়ে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান ঘাঁটিগুলো এবং বহু অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে এসব হামলা চালায়। শনিবার সূত্রের বরাত দিয়ে ইরানি সংবাদ সংস্থা ইরান জানিয়েছে হিজবুল্লাহ শুক্রবার রাত থেকে অধিকৃত ফিলিস্তিনের দিকে কমপক্ষে 75টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আল মাসিরাহা রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহর এই রকেট হামলা অধিকৃত সাফাত শহরে আঘাত এনেছে, যা অধিকৃত ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। ইসরায়েলি সেনাবাহিনীও স্বীকার করেছে যে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সাফাদে আঘাত এনেছে। এদিকে শনিবার জাফার পূর্বাংশে অবস্থিত বিভিন্ন বসতিতে সাইরেন বেজে ওঠে। এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া এবং লেবাননের পূর্বাঞ্চলীয় বেকায় হামলা প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়। ইসরায়েলি বাহিনী গত রাতে দাহিয়ায় 30টির বেশি বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও ঘোষণা করছে যে শনিবার সকালে লেবানন থেকে একটি ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রের দিকে নিক্ষেপ করা হবে। ইসরায়েলি দাবি করেছে যে ক্ষেপণাস্ত্রটি একটি খোলা এলাকায় আঘাত এনেছে এবং এতে কেউ হতাহত হয়নি। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে রাতভর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। শনিবার বিকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে জানায় যে ইসরায়েলের বিমান হামলায় তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ইসরায়েলি সূত্র জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের কাছে আঘাত হানে। এছাড়া হাইফার নিকটবর্তী এলাকায় কমপক্ষে 5টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আফ্রিকান শরণার্থীদের নিয়ে ইসরায়েলের গোপন অভিসন্ধি ফাঁস। আফ্রিকান আশ্রয় প্রার্থীদের সামরিক বাহিনীতে নিয়োগের বিনিময়ে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। সম্প্রতি গাজা যুদ্ধে অংশগ্রহণের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার আফ্রিকান শরণার্থীদের নিয়োগের প্রস্তাব দিয়েছে বলে তা জানিয়েছে হিব্রু সংবাদ মাধ্যম হারজেত। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে ইসরায়েলের এই পরিকল্পনার মূল লক্ষ্য 10,000 সৈন্যের ঘাটতি পূরণ করা। স্থানীয় কর্তৃপক্ষ নিয়োগ প্রতিক্রিয়া সমন্বয় করবে এবং ইসরায়েলি সেনাবাহিনী ও অভ্যন্তরীণ মন্ত্রণালয় প্রশিক্ষণের তত্ত্বাবধান করবে। জানা গেছে ইসরায়েলে প্রায় 30,000 আফ্রিকান আশ্রয় প্রার্থী রয়েছে, যাদের মধ্যে প্রায় 5,000 জনই ইসরায়েলে জন্মগ্রহণ করেছে, তবে তাদের বেশিরভাগই কোনো স্থায়ী অবস্থান নেই। ইসরায়েলে বেড়ে ওঠা এবং স্থানীয় স্কুলে পড়াশোনা করা ইরিত্রিয়ান শরণার্থী আরিম তিমি ইয়ামান হারজেতকে বলেন, আমার বন্ধুদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা, কিন্তু আমাকে সমাজের অংশ হিসেবে গ্রহণ করা হচ্ছে না। এটি অপমানজনক। একজন নিরপেক্ষ ব্যক্তির দৃষ্টিতে এটি নিছক শোষণ হিসেবে বিবেচিত হতে পারে বলে মন্তব্য করেছেন 21 বছর বয়সী শরণার্থী পানান সমলন। তবে তিনি যোগ করেন, ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছি। যারা এ ধরনের অনুভূতি অনুভব করে না তারা হয়তো একে শোষণ হিসেবে দেখবেন, কিন্তু যারা কোনো স্থায়ী পরিচয় পাননি তাদের কোনো উপায় নেই। ইসরায়েল জাতিসংঘের শরণার্থী কনভেনশনের সদস্য হলেও তারা খুব সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে। হিব্রু ইমিগ্রেন্ট এইড সোসাইটির মতে 2012 সাল পর্যন্ত সুদান এবং ইরিত্রিয়ান শরণার্থীদের আশ্রয়ের আবেদন প্রতিক্রিয়াকরণ শুরু হয়নি। সেই সঙ্গে পর্যালোচিত আবেদনের অনেকটাই কম, মাত্র 0.5%কে বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। ইসরায়েল সরকারের প্রস্তাবিত শর্তাধীন মুক্তি পারমিট শরণার্থীদের বহিষ্কার থেকে সুরক্ষা দিলেও তাদের চিকিৎসা বা কল্যাণ সুবিধা থেকে বঞ্চিত করছে। এর পাশাপাশি পারমিট নবায়নের
প্রতিক্রিয়াও ক্রমশ কঠিন করা হয়েছে। পাকিস্তান করুণ পরিণতি ডেকে আনছে হুঙ্কার ভারতের। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কড়া মন্তব্য করায় তার পাল্টা প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। বৈশ্বিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করেছে ভারত। দেশটি বলেছে, ভারতের রাষ্ট্রীয় নীতি হিসেবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহারে পাকিস্তানের দীর্ঘ ইতিহাস রয়েছে। জাতিসংঘে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দ এক বিবৃতিতে বলেছেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের অব্যাহত সমর্থন দিয়ে পাকিস্তান অনিবার্যভাবে নিজেদের করুণ পরিণতি ডেকে আনছে। ভারত সরকারের 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদ তুলে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই সমালোচনার কারণে পাল্টা প্রতিক্রিয়ায় ভাবিকা মঙ্গলানন্দন এসব কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান রাষ্ট্র সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হয়। পাকিস্তানের সন্ত্রাসবাদের কথা সবারই জানা। যে দেশে মাদকের কারবার চলে তাদের কি করে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার। তিনি আরো বলেন, পাকিস্তানের আসল চিত্র সবারই জানা। উদাহরণ হিসেবে 2001 সালে ভারতীয় সংসদে হামলা, 2008 সালে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা মুম্বাই হামলার কথা তুলে ধরেন তিনি। ভাবিকা আরো বলেন, সারা বিশ্বের অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। আমাদের অবশ্যই স্পষ্ট করতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথাগুলো আমাদের সকলের কাছে কতটা অগ্রহণযোগ্য। আমরা জানি পাকিস্তান আরো মিথ্যা দিয়ে সত্যের মোকাবেলা করতে চায়। এসবের পুনরাবৃত্তিতে কিছুই পরিবর্তন হবে না। আমাদের অবস্থান পরিষ্কার, কোনো কিছুর পুনরাবৃত্তির প্রয়োজন নেই। এর আগে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, নয়াদিল্লি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে আজাদ কাশ্মীর দখলের হুমকি দিচ্ছে। এই ঘটনায় ভারতকে কঠোর সতর্কবার্তা দিয়ে শাহবাজ শরীফ বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে কোনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তান। প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমরান খানের যত অভিযোগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন। সেই সঙ্গে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবার আদিয়ালা কারাগারে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথোপকথনের সময় ইমরান খান বলেন, পাকিস্তানের প্রধান বিচারপতি যেভাবে আচরণ করেছেন বিশ্বের কোনো প্রধান বিচারপতি এমন আচরণ করেননি। আমার কাছে মনে হয় না তিনি মানসিকভাবে সুস্থ। পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ছিনিয়ে নেওয়ার রায়টিও পক্ষপাতমূলক ছিল বলে দাবি করেছেন ইমরান খান। কারণ হিসেবে তিনি বলেন, সংরক্ষিত আসনের মামলায় সুপ্রিম কোর্টের রায় আমাদেরকে অবস্থানকে প্রমাণ করেছে। এছাড়াও ইমরানের অভিযোগ, সিজেপি নির্বাচন জালিয়াতি করেছেন এবং এখনো পিটিআইকে তার আসন থেকে বঞ্চিত করার চেষ্টা করেছেন। ইমরান খান আরো অভিযোগ এনে বলেন, সিজেপি তার মেয়াদ বাড়ানোর জন্য পিটিআইকে পিষ্ট করার চেষ্টা করেছেন। প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার তাদের মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। তারা ক্ষমতা বজায় রাখার জন্য গণতন্ত্র এবং আইনের শাসনকে ধ্বংস করেছেন। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বার্থে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান ইমরান খান। তিনি বলেন, দেশের নৈতিক পতন চলছে এবং প্রতিষ্ঠানগুলি ভেঙে ফেলা হচ্ছে। প্রতিবাদের জন্য তারা আমাদেরকে কখনোই অনুমতি দেবে না। শহরের বাইরে রাস্তা অবরোধ করে আমাদেরকে সন্ধ্যা 6টার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। স্বার্থের কারণে জাতিকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি।